এক প্রান্তের বাংলাদেশ অন্য প্রান্তের বাংলাদেশের সাথে খুব কি মিলে যায়? নিশ্চয়ই না। মিলে গেলে তো এই যে চমৎকার যে পরিবেশ, কোথাও নদী, কোথাও সবুজের সমারোহ, কিংবা কোথাও সমুদ্র, কিংবা কোথাও বিস্তীর্ণ মাঠ, এই দুয়ের মাঝে বা তিনের মাঝে বা চারের মাঝে এই সমগ্র বাংলাদেশের মাঝে সংযোগ স্থাপনটা তো খুব একটা বেশি প্রাসঙ্গিক হয়ে উঠতো না। এই ব্যতিক্রম আছেই বলেই, এই ব্যতিক্রম দিকগুলো আছে বলেই তো আমাদের দেশটা এত বেশি সুন্দর। সবচেয়ে বড় বিষয়, এক এক সময় এক এক রূপে আমাদের কাছে বাংলাদেশ ধরা দেয়, এবং এই সমগ্র বিষয়টা নিয়ে যারা কাজ করেন, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও বিশ্বের বিভিন্ন পর্যটন খাত যারা আমাদের কাছে অ্যাক্সেসিবল করে তুলেছেন, তাদের একজন আমাদের সাথে আছেন। আপনাদের সাথে পরিচয় করাতে চাই একজন পর্যটক উদ্যোক্তা এবং একই সাথে সংগঠক সৈয়দ শাফাতুদ্দিন আহমেদ আছেন। শুভ সকাল, স্বাগত আপনাকে সকালের বাংলাদেশে। কেমন আছেন? শুভ সকাল, গ্রেট। আপনি কেমন আছেন? আমাদের ইউজুয়াল মর্নিং। আপনার এত সকালে ওঠা হয় কিনা জানি না, একেবারেই না। চ্যালেঞ্জ ফর ইউ। যদি প্রথমে জানতে চাই, আসলে বাংলাদেশের পর্যটন শিল্পটা গত 10-20 বছরে কত দূর এগিয়েছে? বেশি এগোয়নি। টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, যতটুকু সামনের দিকে গেছে, দ্যাটস বিকজ অফ দি প্রাইভেট স্টেক হোল্ডার। তারা এগ্রেসিভ ছিল, দে ইনভেস্টেড এ লট। যতটুকু এগিয়েছে তাদের জন্য এগিয়েছে। আর আমরা পিছিয়ে আছি কারণ আসলে আমরা উদ্যোক্তারা বুঝি যে এটা কেন ইম্পর্ট্যান্ট, কিন্তু আমরা আসলে সরকারকে কখনোই বোঝাতে পারিনি যে পর্যটন এমন একটা খাত যেটা দিয়ে একটা দেশের আর্থিক অবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে, যেখানে অনেক এমপ্লয়েড হতে পারে এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিটাকে আরও বেটার করতে পারে। এটা আমরা গভর্নমেন্টকে আসলে কখনো বোঝাতে পারিনি, ব্যর্থতা আমাদের। কারণ আমরা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ এবং সাউথ ইস্ট এশিয়ার মধ্যে আপনি যদি চিন্তা করেন, শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ড, ইভেন টু সাম এক্সটেন্ট হচ্ছে ইন্ডিয়া, তারপর দুবাই, এগুলো কিন্তু কমপ্লিটলি পর্যটন সেক্টরটাকে হাইলাইট করে তারা কিন্তু সার্ভাইভ করছে। শ্রীলঙ্কার ইকোনমির অবস্থা খারাপ হয়ে গেছিল জাস্ট বিকজ অফ পর্যটন, কোভিডের সময়। এবং আমরা দেখেছি যে কিভাবে তারা মানে ইকোনমি কত ফাস্ট তারা আবার ঘুরেও দাঁড়িয়েছে বিকজ পর্যটনটা হচ্ছে দ্য কি। তাহলে কেন আসলে সরকারি বিষয়টাতে উদাসীন? এই যে বললাম আমরা বুঝাতে পারিনি। শ্রীলঙ্কার এক্সাম্পল দিলেন, শ্রীলঙ্কা যে তারা কেন বুঝাতে পারেননি? আমরা বুঝাতে পারিনি। কাউকে তো দায়টা নিতেই হবে। হ্যাঁ, এই দায় আমরা নিতে চাই। এটা আমরা বুঝাতে পারিনি, এবং যখন বোঝানোর চেষ্টা করেছি তারাও বুঝেনি। একটা জিনিস কি, যে ফর অ্যান এক্সাম্পল ধরেন আরএমজি, একটা রেমিটেন্স আসছে, দেশের অর্থনীতির চাকা ঘুরছে, তারপর হচ্ছে কি আমাদের দেশের ভাই বোনরা যে বাইরে যাচ্ছে কাজ করছে, তারা পয়সা পাঠাচ্ছে, অর্থনীতির চাকা ঘুরছে। এটার জন্য কি আমরা কোনো মার্কেটিং করি? না, এটা অটোমেটিক্যালি হয়ে যায় না? তো এখানে মনোযোগটা বেশি, যেটা এমনি হয়ে যাচ্ছে। আর পর্যটন এমন একটা জিনিস, আপনাকে প্রচার করতে হবে। আপনি প্রচার না করলে এখানে প্রসার ঘটবে না। সো এই যে ব্র্যান্ডিং এর যে বিষয়টা, বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি ইজ রেডি টু সার্ভ ইন দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি। আমি যদি স্পেসিফিকলি ইনবাউন্ড ট্যুরিস্টের কথা বলি, বিদেশি পর্যটকের কথা বলি, তো বিদেশি পর্যটক বাংলাদেশে যে আসবে, কেন আসবে? এবং বাংলাদেশ তো সব দেশের জন্য টার্গেট মার্কেট না। এক একটা দেশের পছন্দের তালিকায় একটা বিষয় থাকে। আপনি যদি জাপানিজ টুরিস্টের কথা চিন্তা করেন, ওকে আপনি ধরে বেঁধে কক্সবাজার নিতে পারবেন না, ওইটা ওর ইন্টারেস্ট না। ওরা দেখে হচ্ছে গিয়ে আর্ট, কালচার, আর্কিওলজি, দে আর মোর ইনটু ইট। সো আমার জানতে হবে যে আমার যে কৃষ্টি কালচার, আমার যে পর্যটন স্থাপনা, আমার যে পর্যটনের জায়গাগুলা, আমি কোন দেশের টুরিস্টকে আকৃষ্ট করতে পারি। এটা করার জন্য তো আপনার কি দরকার? আপনার একটা R&D করতে হবে, একটা স্টাডি থাকতে হবে, যেটা আমাদের নেই। এখন নেই কেন? ওই আগের প্রশ্নের উত্তর, কারণ সরকারকে আমরা বুঝাতে পারিনি, প্রয়োজন বোধ করিনি। যেই টাকাটা আসছে এটা অটোমেটিক্যালি আসছে, যে অন্য দুইটা সেক্টরের কথা বললাম। কিন্তু এইখানে ইনভলভ হতে হবে, ব্র্যান্ডিং করতে হবে, R&D করতে হবে, অনেক কর্মযোগ্য। তো যার জন্য হয়তো আমরা একটু উদাসীন, মনোযোগ নেই। তার জায়গায় একটা প্রশ্ন আপনাকে করব, তবে তার আগে ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশনস, আপনাদের টবের সদ্য নির্বাচন সম্পন্ন হয়েছে এবং আপনাদের যে প্যানেল ছিল, প্যানেলস থেকে একমাত্র বিজয়ী আপনি ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। কি মনে হয় এবার চেঞ্জেস আসবে, নাকি এবারও পুরনো ধারাবাহিকতায় চলবে? চেঞ্জেস নিশ্চয়ই আসবে, কারণ হচ্ছে আগে বিষয়টা ছিল হচ্ছে গিয়ে পরিচালক নির্বাচিত হওয়ার পর তারপর পোর্টফোলিও।
তো এখন অলরেডি পোর্টফোলিও নিয়েই ইলেকশনটা হয়েছে, সো ইট ওয়াজ পোর্টফোলিও ভার্সেস পোর্টফোলিও। তো আমি বিশ্বাস করি আমার ফেলো কলিগরা দে আর ভেরি গুড পিপল এবং আমাকে সহযোগিতা করবে যাতে আমি কাজ করতে পারি। চমৎকার। এবার ঘুরে আসি ওই যে স্টাডির জায়গাটায়। আমরা পর্যটন কর্পোরেশনের কথা জানি, একটা লম্বা সময় ধরে বাংলাদেশে কাজ করছে এবং টু বি ভেরি অনেস্ট, বাংলাদেশের যদি একটা ট্যুরিজম ম্যাপিং বলি, তাদের এতদিনে থাকাটা উচিত। সেই স্টাডি কি কোনোভাবে প্রাইভেট সেক্টরের সাথে পর্যটন কর্পোরেশন আসলে ভিন্ন বিষয়। আপনি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কথা বলতে পারেন অথবা বোর্ড মন্ত্রণালয় পর্যন্ত যাচ্ছি না, কারণ আপনারা এখানে ঘুরে মোটামুটি আপনাদের একটা অভ্যাস হয়ে গেছে যে কি হতে পারে কি হতে পর্যটন পারে। কর্পোরেশনে ঘুরেও আসলে কোনো লাভ নেই। এই সিদ্ধান্তটা আসলে মন্ত্রণালয় থেকে নিতে হবে এবং ট্যুরিজম বোর্ড হচ্ছে গিয়ে ওনারা অ্যাফিলিয়েটেড করবে, কারণ ওনারা তথ্য প্রদান করেন এবং হচ্ছে গিয়ে মার্কেটিং এর প্রচার প্রচারণার কাজটা হচ্ছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের। সো এই জায়গাতে আমরা উপস্থাপন করতেই পারি আমাদের কি প্রয়োজন, যেটা আমরা বরাবরই সবসময় করে আসছি। সো এইবারও যেহেতু নতুন সরকার এসছে, আমরা অবশ্যই উপস্থাপন করব। আমাদের তো আসলে যদি ট্যুরিজমের ক্ষেত্রে দেখি যে লাস্ট 10 বছরে একটা পরিবর্তন দেখতে হয়েছে, যে সেটা হচ্ছে আমাদের এখন তরুণরা আসলে ঘুরতে যায়। তো বাংলাদেশে ইন্টারনাল যে ট্যুরিজম খাত আছে, আমরা যদি বাইরেরটা বাদ দিই যে ঠিক আছে আমরা বাইরে থেকে আনছি না, কিন্তু দেশের মধ্যে সেখানে কি আসলে আমরা ম্যাপিংগুলো করেছি যে কোথায় কোথায় ফ্রিকোয়েন্টলি ঘুরতে যাওয়া বা প্যাকেজগুলো পাওয়া, সেই বিষয়টা থেকে আমরা ডেভেলপড বা হয়েছে। সিজনাল কোনো ম্যাপিং করা গেছে কিনা, এখানে সামারে যাওয়ার জন্য, এটা উইন্টারে যাওয়ার জন্য, এটা রেইনি সিজনে যাওয়ার জন্য। তরুণ পর্যটক একটা, আবার তরুণ উদ্যোক্তাও আরেকটা। আমি তরুণ উদ্যোক্তা নিয়ে একটু বলতে চাই আসলে। সেটা হচ্ছে অনেক তরুণ উদ্যোক্তা আছে যারা শত শত কোটি টাকা ইনভেস্ট করে, অ্যাজ এ হোল বিভিন্ন ইনভেস্টররা ইনভেস্ট করে দেশে আছে, তারা কিন্তু বিদেশ চলে যেতে পারতো। গ্র্যাজুয়েশন করেছে, মাস্টার্স করেছে, যে পয়সাটা ইনভেস্ট করেছে সেটা দিয়ে আরামসে বিদেশ চলে যেতে পারে, তারা কিন্তু যায়নি। সো এই জায়গাটাতে আমি বলতে চাই যে ডোমেস্টিক ট্যুরিজমে এই ইয়াং ফোর্সের একটা বড় অবদান আছে এবং আমি সাধুবাদ জানাই তাদেরকে। এবার আসেন হচ্ছে গিয়ে ডোমেস্টিকে আমরা ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করতে পারছি কিনা। আমরা অ্যাট্রাক্ট করতে পারছি এবং এটাও টু দ্য সাম এক্সটেন্ট অটোমেটিক্যালি হয়ে গেছে বিকজ অফ দোজ ইয়াং ইনভেস্টার্স। ওরা যখন ইনভেস্ট করছে, ধরেন ঢ্যাংমারিতে এখন অনেক রিসোর্ট হয়েছে, সাজেকে রিসোর্ট করছে, তারপর হচ্ছে গিয়ে টাঙ্গুয়ার হাওরে অনেক লাক্সারি বোটস আসছে, এগুলো তো এই ছেলেরাই করেছে। সো ওরা যখন একটা জায়গায় ইনভেস্ট করছে, ওরা জানে কিভাবে প্রমোট করতে হবে, ওরা কিন্তু দে আর ডুইং ইট বাই দেমসেলফ। এখানে অ্যাসোসিয়েশনের কোনো সহযোগিতা তাদের প্রয়োজন হয়নি, সরকারেরও আসলে তাদের সহযোগিতার প্রয়োজন হয়নি। সো এই জায়গাটা যতটুকু ডেভেলপ হয়েছে, ওই আবার একই কথা ফর দি নিজেদের ইনভেস্টর, উদ্যোগে। হ্যাঁ, ফর দি প্রাইভেট স্টেক তৈরি হোল্ডার্স। হয়েছে। আমাদের এই যে মানে হ্যাঁ না, ব্যক্তিগত উদ্যোগে কিন্তু আমরা দেখেছি যে রিসেন্ট ধরেন 10 বছরের মধ্যে আমাদের অনেক ভালো ভালো রিসোর্ট কিন্তু হয়েছে বাংলাদেশে। কিন্তু সেটাতে একটা প্রবলেম যেটা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে কি সবার জন্য কি অ্যাফোর্ডেবল কিনা। প্রশ্ন আসতে পারে আসলে ট্যুরিজম সবার জন্যই বা কিনা। কিন্তু ধরেন আমি হাই পে করে যাচ্ছি কোথাও কোনো রিসোর্টে বা কোথাও আমি গিয়ে থাকছি, ওখানে যাওয়ার থেকে আমি বিদেশে চলে যাওয়াটা আমার কাছে হয় না ভায়াবল অপশন মনে হয়। কারণ ওখানে গিয়ে রিসোর্টে এখানে গিয়ে আসলে আমার কোনো অ্যাক্টিভিটিস বা কোনো কিছু নাই। এবার বাইরে কোথাও গেলে সেখানে বিভিন্ন ধরনের কার্যক্রম আপনি আসলে করতে পারেন, কুকিং ক্লাস করতে কিছু পারেন, যদি নাও আর্টে- থাকে, হ্যাঁ দুনিয়া কিছু যদি নাও কিছু থাকে, রাতের বেলা আমি শ্রীলঙ্কার গলের রাস্তাটা ধরে আমি হাঁটতে পারি, অন্তত এতখানি নিরাপদ। এই স্বস্তিটুকু কি আমরা দিতে পারছি কিনা? আভ্যন্তরীণ নিরাপত্তা পর্যটন। একটা জিনিস, ওকে আরেকটা হচ্ছে ইনভলভমেন্ট, অ্যাক্টিভিটিস, সাইট সিইং, এটা আরেকটা জিনিস। জি। আবার যদি দুটোকে একসাথে করতে চান, যে আমি নিরাপদভাবে অ্যাক্টিভিটিস কিভাবে করব, সেটা কিন্তু আবার ভিন্ন বিষয়। যেই নতুন নতুন রিসোর্টগুলো হয়েছে, নতুন অনেক ভেসেলও হয়েছে, ভেরি লাক্সারিয়াস ভেসেলস যেগুলো হয়েছে, এগুলো তো ধরেন অনেক অ্যাক্টিভিটিস ইনসাইড আছে। ওকে কিছু কিছু রিসোর্টে হচ্ছে গিয়ে আপনি ল্যান্ডস্কেপ এনজয় করবেন, নেচার এনজয় করবেন, কারণ তাদের টার্গেট মার্কেট হচ্ছে গিয়ে দোজ পিপল যারা এটা করতে আসবে, রিল্যাক্স থাকতে আসবে, বই পড়তে আসবে, লিখতে আসবে, সে তার মতো করে সময় পাস করবে। আর কিছু কিছু রিসোর্ট আছে যারা হচ্ছে বয়স ভিত্তিক অ্যাক্টিভিটিস রাখে, লাইব্রেরি আছে, অ্যামিউজমেন্ট পার্ক আছে, ওয়াটার পার্ক আছে, গেম জোন আছে, মেনি থিংস। সো এটা পর্যটকের চয়েস যে আসলে সে কোথায় যাবে, বাট আমার মনে হয় আছে বাংলাদেশ। তাহলে ওই ওই প্রশ্নটা এবার আসি, পর্যটন ক্ষেত্রগুলোর নিরাপত্তা কি আমরা যথেষ্ট পরিমাণে নিশ্চিত করতে পেরেছি কিনা? ট্যুরিস্ট পুলিশ তো এখন অনেক জায়গাতেই আছে। আমার এখনো মনে আছে
2011 থানা বাংলাদেশের সর্বত্রই আছে সাফাত, ডিসএগ্রি, আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি কিনা? নিরাপত্তা অনেকাংশে আমরা নিশ্চিত করতে পেরেছি। আচ্ছা। আপনি যদি সুন্দরবনের কথা বলেন, আমি ওখান থেকে আসতে চাই, সুন্দরবনের নিরাপত্তা অনেক বেটার। সুন্দরবনে যদিও টুরিস্ট পুলিশ নেই, সেখানে Community, জি জি বন পরিবেশ বন রক্ষার জন্য হ্যাঁ কর্মীরা আছে। তারা যথেষ্ট ভালো কাজ করছেন। আর এছাড়া অন্যান্য জায়গাতে টুরিস্ট পুলিশ আছে, সহযোগিতা চাইলেই তারা সহযোগিতা করে। মানে সহযোগিতা চাওয়ার মতো পরিস্থিতি তাহলে তৈরি হয়, হতেই পারে? না, হতে পারে। যেমন ধরেন একজন টুরিস্ট বিদেশ থেকে আসছে, সে মনে করে যে তার প্রোটেকশন প্রয়োজন, সেক্ষেত্রে আমরা জাস্ট একটা চিঠি দেই ডিআইজি বরাবর, তারা আমাদেরকে একটা প্রোটোকল দিয়ে দেয় যে ধরেন আমি যশোর এয়ারপোর্টে নামলাম, যশোর এয়ারপোর্টে গাড়ি আসবে টুরিস্ট পুলিশের, ওই বহরে করে সে আমাকে খুলনা নিয়ে যাবে, এবং খুলনা যাওয়া পর্যন্ত যতগুলো থানা ক্রস হবে একটা করে গাড়ি নামবে আর একটা গাড়ি উঠবে, কারণ ওর সীমানার বাইরে যেতে পারে না। সো এই সহযোগিতা কিন্তু আসলে টুরিস্ট পুলিশ করে। চমৎকার। এবং এরকম অনেক জায়গা আছে যেখানে টুরিস্ট গাইড নেই, একজন টুরিস্ট পুলিশ সে নিজে তথ্য গাইড দেয়। হিসেবে দায়িত্ব। হ্যাঁ, বাহ, কি এটা কিন্তু চমৎকার। হ্যাঁ এটা দারুণ, এটা চমৎকার, এটা একটা দে ডিজার্ভ এ ক্ল্যাপ। এটা একটা তাদের দায়িত্বের বাইরে যে যা করছেন এই জন্য এটা কৃতজ্ঞতা। ভালোবেসে করে তারা। এটা ভালোবেসে করা, এটা আপনারা ট্যুরিজমটাকে এনজয় করেন তাই হয়তো আপনারা করেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। কিন্তু সামগ্রিকভাবে সাফাত একটু আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চাইবো। কিছুদিন পর পর কক্সবাজার অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা আমাদের সামনে আসে, যেটা আসলে আমাদের ভীত করে, অ্যাজ এ ট্যুরিস্ট ভীত করে। কারণ আমি ট্যুরে যখন যাব আমি চাইবো আমার বাড়ি হয়তো হোটেলে ফিরে আসতে একটু রাত হবে, আমি রাস্তায় হাঁটতে হাঁটতে ফিরবো, ওই নিরাপত্তাটুকু যেন আমার থাকে, কিংবা অতখানি স্বস্তি যেন আমি বোধ করি। সামগ্রিকভাবে পুরো কাঠামো কি একসাথে হয়ে কাজ করতে পারে এই জন্য? আমার মনে হয় ইজ ইট ফাংশনিং? ইট ইজ নট। আমার মনে হয় সোশ্যাল অ্যাওয়ারনেসের যথেষ্ট ঘাটতি আছে। যে ধরেন আমি আমার মেয়েকে স্কুলে পাঠাচ্ছি, আমার বাসায় আমার বউ আছে, সে মেয়েকে বলছে এগুলা কাজ করবা, এগুলা কাজ করবা না, কোনটা সেনসিটিভ টাচ সেটা বুঝবা। এগুলো বলার পরে দেখা যায় যে যেই বাবাটা এই তথ্যগুলো দিচ্ছে, বাসা থেকে বের হয়ে সেই চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, পয়েন্ট। ঠিক না? এখন সে চেঞ্জ, কারণ যিনি বাসে অন্য কাউকে টিজ Tease করেন, করেন তিনি তা কারো না তো কারো বাবা। নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ কারো না কারো বাবা, কারো না কারো ভাই, সে চায় না তার পরিবারের সাথে এটা ঘটে, কিন্তু সে নিজে এটা করে। আমার মনে হয় এখানে একটা ম্যাসিভ অ্যাওয়ারনেসের প্রয়োজন, একটা ম্যাসিভ অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের প্রয়োজন। আর আরেকটা বিষয় কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যে আমাদের অনেকগুলো লোকাল ট্যুরিজমের জায়গা আছে যেখানে আসলে তাদের কমিউনিটি পুরো এলাকাটাকে সে সেফগার্ড করে রাখে, তা আপনার বাইরে থেকে কোনো ইন্টারভেনশন আসলে সেখানে প্রয়োজন হচ্ছে না। ডিজিটাল খাতে যদি আসতে চাই, আপনি যেরকম বলছিলেন যে আসলে ট্যুরিস্টদেরকে টার্গেট করে এক একটা জায়গায় এক এক ধরনের অ্যাক্টিভিটি আসলে তারা অফার করে। আমাদের কি এরকম কোনো প্ল্যাটফর্ম আছে যেখানে গিয়ে আমি খোঁজ করলে বিভিন্ন তথ্য আসলে পেতে পারবো? কোনো অ্যাপ বা কোনো কিছু কি আমাদের আছে কিনা? তথ্য একটা বিষয়, হ্যাঁ, আর হচ্ছে কেনার একটা বিষয়। জি। তথ্যর কথা বললে ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইট আছে, সেখানে কি সব হোটেলগুলোর তথ্য পাওয়া যাবে? মেজরিটি পাওয়া যাবে, ওকে, মেজরিটি পাওয়া যাবে, বাট এটা কতখানি আপডেট হয় আমার ঠিক জানা নেই, কারণ প্রতি মুহূর্তেই তো নতুন রিসোর্ট হচ্ছে, হোটেল হচ্ছে, সেগুলো আপডেট করার প্রয়োজন। আমাদের মুশকিল হচ্ছে গিয়ে আমরা খুব ইনোভেটিভ, আমরা একটা প্রোডাক্ট তৈরি করি, সেই প্রোডাক্টটা বাজারে ছাড়ি, কিন্তু পরে মেনটেন করি না। এটা একটা বড় চ্যালেঞ্জ। এটা একটা বিশাল চ্যালেঞ্জ, একটা বিশাল চ্যালেঞ্জ, এবং এটা কিভাবে আমরা ওভারকাম করব? কারণ আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই, আমরা কিন্তু বিভিন্ন অ্যাপ আছে বা যে ট্রিপ অ্যাডভাইজার আছে, তাদেরকে কাছে কিন্তু আমি জিজ্ঞেস করি যে কোথায় যাব, ওখানে কি করা উচিত। এই ধরনের এটার কি একটা ম্যাপিং আমাদের করা আছে যে আছে কিনা? এটার সাথে একটু অ্যাড করে, এটা ছাড়া কি আমাদের কোনো ম্যাপিং আছে কিনা? বাংলাদেশের কোন প্রান্তে কি করণীয়, কোন সময়টা আমি যেতে পারি, হ্যাঁ, এটা কি এটা আছে। কেন্দ্রীয়ভাবে অ্যাক্সেস এটা করতে আছে। পারি কিনা? এটা সাধারণ আছে। আমরা পর্যটন বা ভ্রমণ পিপাসু যারা, তারা জানি কিনা, জানবার আপনি সুযোগ যদি আছে আমাদের কিনা? সাথে শেয়ার করেন তাহলে এখন থেকে সেখানে আমরাও আমরা সার্চ আগ্রহী হব। করব। ট্যুরিজম বোর্ডে এই ম্যাপটা আছে আসলে। আচ্ছা। ট্যুরিজম বোর্ডে ফেস্টিভ্যাল রাউন্ড দ্য ইয়ার কখন কোথায় ফেস্টিভ্যাল হচ্ছে এবং ওই উৎসবটা কি জন্য জনপ্রিয় সে তথ্য আছে, আচ্ছা, বাহ, সে তথ্য আছে। কিন্তু এই যে ওনারা কোনো ধরনের ক্যাম্পেইন করেন না। আসলে প্রচারণার অভাব, যে এইটা যে আপনি যেমন জানেন না, এরকম অনেক টুরিস্ট আছে যারা জানে না, এদেরকে জানাতে হবে। এখন জানানোর উপায় কি হতে পারে? একটা হতে পারে এক্সিবিশন, এবং এই এক্সিবিশন আপনি আঞ্চলিকভাবে করতে পারেন। রোড শো, যেটা কিনা অন্যান্য দেশ বাংলাদেশে এসে করে, ফিলিপাইন করে, মালয়েশিয়া করে, থাইল্যান্ড করে, ওরা বাংলাদেশে এসে ওদের দেশে রোড শো করে চলে যায়। আমাদের দেশে রোড শোর অভাব। আমরা কেন যেন
দেশে ডোমেস্টিক ট্যুরিজমের জন্য কোনো রোড শো করি না, আর ইনবাউন্ড ট্যুরিজমের জন্য রোড শো তো আসলে দেশে করলে হবে না, সেটা বিদেশে বিদেশে গিয়ে গিয়ে করতে করতে হবে। হবে। আর কোন দেশে গিয়ে করব, যেটা ওই যে সেটাও প্রথম জানি না। প্রশ্নে চলে আসলাম, হ্যাঁ। যে সব দেশ তো আমার টার্গেট না। রাইট। আমার দেশে যা আছে সেই অনুযায়ী আমি কোন দেশকে টার্গেট করব ইনবাউন্ড ট্যুরিজমের জন্য, সেটা জানতে হবে। এখন সেটা জানতে হলে আবার ওই R&D, মানে আমি যেখানেই যাচ্ছি না কেন সেখানে R&D থাকতেই হবে। R&D থাকতেই হবে। মানে তারপরেও গুরুত্ব উপলব্ধি করো কেন R&Dটা হলো না এতদিন, এটা একটা বিশাল জিজ্ঞাসা। যাই হোক, এই প্রশ্নের উত্তর হয়তো আপনাদের এই প্যানেল দায়িত্ব নিয়েছে, এরপরে আমরা পেয়ে যাব। ইনফ্যাক্ট আপনি যদি ডিজাস্টার ম্যানেজমেন্টের কথা বলেন, এটাও কিন্তু নেই যে একটা প্রবলেম আসলো, ফর অ্যান এক্সাম্পল করোনা, তখন আমরা কিভাবে এই ডিজাস্টারকে ম্যানেজ করব, এটার জন্য কিন্তু কোনো রোড ম্যাপ বা কোনো কমিটি নেই যারা কিনা আমাদেরকে গাইড করবে। আমাকে বলতে বোঝাচ্ছি যে ট্যুরিজম স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে গাইড করবে। তো এই ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটিও আসলে খুব বেশি প্রয়োজন, যে যারা ইন্ডাস্ট্রিটাকে টেক কেয়ার করবে। তো আপনি তো এখন নতুন একটা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ টব। সেখানে আসলে আপনার প্রথম কি থাকবে যদি আমি জানতে চাই যে ফার্স্ট 100 ডেজ আপনি কি করবেন? হ্যাঁ, ফার্স্ট 100 ডেজে আপনি এটা কি জানতে করবেন চাই সেটা আমরা। জানতে চাই না, জানতে চাই আপনি প্রথম কি কাজটা করবেন। আমি প্রথম কাজ যেটা করব, আল পুট দ্য রাইট পারসন ইন রাইট প্লেস। এটা সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ আমরা কেন যেন এই সিলেকশনে ভুল করি, যে যাকে যেই কাজটা করতে দেওয়া উচিত তাকে করতে দেই না। এখন কোন বিশেষ কারণে দেই না আমার জানা নেই, তো এই কাজটা আমি প্রথমে করব, যে যেই কাজটাতে করে অভ্যস্ত কিংবা যোগ্য, তাকে সেই জায়গাটা দিতে হবে। চমৎকার। এটা হচ্ছে আপনার প্রথম ফার্স্ট কাজ। প্রায়োরিটি। ফার্স্ট Exactly. প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটি। দেন হোয়াটস নেক্সট? আইডেন্টিফাই দ্য রিসোর্সেস, এইটি আসলে অনেক বড় একটা কাজ। রাইট। তারপর হ্যাঁ, then এটা আমরা what's করি next? না তো, এটা কি আমরা করি মানে না। আমরা চাই যখন সৈয়দ শাফাআতুদ্দিন আহমেদের টেনিয়রটা শেষ হবে, যেন আমরা প্রশ্ন করে আবার এই উত্তরগুলো পেতে পারি যে আচ্ছা ঠিক আছে, এই টেনিয়রে দিস ওয়ার দ্য আমি আমার কমিটমেন্ট। টেনে শেষ করে আবার আসবো। নিশ্চয়ই আমরাও জানতে চাই যে আর কি কি কমিট আমি আমার করছেন সাকসেস আপনি? স্টোরিগুলো বলবো। এছাড়া যেটা করব, আমি দেশের একটা ব্র্যান্ডিং করতে চাই। ধরেন টোয়াবের ব্র্যান্ডিং এর যথেষ্ট প্রয়োজন আছে। আমাদের গত 30-35 বছরের সদস্য সংখ্যা হয়েছে 1000। এই নাম্বারটা খুব কম। আমি জানি ট্যুর অপারেটর আরও আছে। সো এই সদস্য সংখ্যাটা বাড়াতে হবে, এবং যারা ট্যুরিজম করে তাদেরকে নিয়েই সংগঠনটা চলতে হবে। এটা একটা কাজ করতে হবে। আর টোয়াবের ব্র্যান্ডিংটা এনশিওর করতে হবে, যে অনেকে ট্যুর অপারেট করে কিন্তু টোয়াবের সদস্য না, তো তাদেরকে এনকারেজ করতে হবে, চমৎকার। তুমি টোয়াবের সদস্য হও। সৈয়দ শাফাত, আপনার জন্য শুভকামনা থাকলো। আমরা অপেক্ষায় থাকলাম। এবং একই সাথে ধন্যবাদ। বলতে চাই, যদি প্রচারণার মাধ্যম হিসেবে মনে হয় আমাদের অংশীজন করা প্রয়োজন, নিশ্চয়ই আমাদের অবশ্যই জানাবেন, আমরা আমরাও আছি। আগ্রহী। এবং এটা বাংলাদেশের পর্যটন খাতের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য শুভকামনা থাকলো আপনাদের সকলের জন্য। আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। সবাইকে আবার শুভ সকাল।